হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প একজোড়া চড়ুই, পর্ব 20 বা শেষ পর্ব। রাইটার আফনান লারা। আমি এখন খাগড়াছড়িতে যাওয়ার পথে যে উদয়পুর পড়ে সেখানে দাঁড়িয়ে আছি। আমার যে নতুন বিয়ে করা বউ আছেন উনি আবারও শাপলা চুরি করতে গেছেন এমন একটা বিল যেখানে বিনা মৌসুমেও শাপলা থাকবেই। আর আমার বউও কম না, শাড়ি পরা অবস্থাতেই ফুল চুরি করতে চলে গেছে। আমি যাইনি কারণ চুরি করে সেটার ভাগিদার হতে চাই না। বিলের মালিক ওরে ধরলে আমি বলবো এই মেয়েটাকে আমি চিনি না। তবে এটা বলতে পারি মেয়েটা পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে এদিকে আসছে। ভাবতে ভাবতে দেখলাম শাপলার একটা আড়া এদিকে ছুটে আসতেছে, যে হাতে নিয়ে আসতেছে তাকে দেখা যাচ্ছে না। শাপলা আর শাপলা মনে হয় পুরো বিলটাই তুলে আনতেছে। এই মেয়েকে নিয়ে আমি আর পারো না। দৌড়ান দৌড়ান থুকু, বাইক স্টার্ট করেন। সোয়া ধুম করে এসে বাইকে উঠে পড়েছে। সামন কী করবে না করবে বুঝে উঠতে পারছে না। শেষে কোনো মতে বাইকটা স্টার্ট দিয়ে দিল। সোয়া, শাপলা একটা দুইটা আনতা পুরা বিল উঠে আনছো কেন? আর এই বিলের শাপলা নাকি শরৎকাল থেকে শীতকাল পর্যন্ত সময়ে ফোটে, অন্য সিজনে ফোটে না। তো আমি আর পাবো না, তাই সব তুলে আনছি। আর লোকটার জন্য মায়া হলো তাই 5টা রেখে চলে আসছি। কি কত টাকা ছিল ওখানে? 500। পুরো শাপলার দাম আজ পর্যন্ত যতগুলো চুরি করেছিলাম। এটা ভালো করেছো, আই লাইক ইট। সাজেক যাওয়ার প্ল্যান ক্যান্সেল হলো কারণ হচ্ছে সোয়াশায় আগে সে খাগড়াছড়িতে তার জামাইয়ের বাসায় যাবে। বউ বউ হয়ে সংসার করবে কদিন। বিয়ের পর কেমন যেন ফিল্মি টাইপ হয়ে গেছে মেয়েটা, বুঝতে পারি না আমি। এই তো সোফায় বসে আছি সে কখন থেকে, আর উনি ঢং করে কোমর দুলিয়ে রান্না করে কি উদ্ভট রান্না করেই যাচ্ছে। আমাকে বসিয়ে রেখেছে, রান্নাঘরে যাওয়া নাকি নিষেধ। 1 ঘন্টা ধরে আমার রান্নাঘরকে উল্টায় পাল্টায় হাতে একটা চকলেট কেক নিয়ে বের হয়েছেন উনি। সারা গায়ে গালে চকলেট লেপ্টে নিয়ে আসতেছে। আমি ওর হাতের কেকের দিকে না তাকিয়ে ওর চেহারার অবস্থা দেখে হাসতেছি। বেছে বেছে একটা ম্যাচিউর বয়সের বাচ্চা মেয়েকে বিয়ে করেছি। মন্দ কি, বেশ ভালো আছি। তাকে নিয়েই আমার দিন চলছে। একদিনে কাণ্ড কারখানা করে বসে থাকে। একদিন পা ভেঙেছে তো ওই দিন হাত ভেঙেছে, আবার এমন হয় একদিনে 2টাই ভেঙেছে। বাদরের মতো লাফালাফি করবে একা বাসায়। আমি স্কুল থেকে এসে দেখি পুরো বাসা কেয়ামত বানিয়ে রেখেছে। সেও স্কুলে যায়, তবে আমার আগেই তার কাজ শেষ হয়ে যায়। আমার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস করাতে হয়, আর তাকে 2টা ক্লাস করালে ছুটি, বাসায় এসে হুদাই লাফালাফি করে দুনিয়ার নাম না জানা রান্না করে আমাকে জাতি ধরে খাওয়াবে। ভালো হয় তেমন, খারাপও হয় না। যদি খারাপ বলি তো শেষ, সেদিন আর ডিনার জুটবে না। লাফালাফি করতে গিয়ে হাত পা ভাঙলে 2 দিন ধরে রুমে আটকায় রাখি, তাও এই অভ্যাস ঠিক হয় না ওর। যদি তার বাচ্চা হলে যায় আর কি, তাও এক বিপদ। বাচ্চা কি করে বাচ্চাকে সামলাবে? সে নিজেই তো বাচ্চা, চুরি তো আছেই। বাসার মালিকের বউ যত আচার রোদে দেয় তার 50% সোয়া সাবার করে, আর গালি খেতে হয় আমাকে। এর কারণে ওর জন্য আনা আচার শেষ হলেই আবার কিনে রাখতে হয়। চুরি কি শুধু আচারই নাকি? হাত দিয়ে পাশের বাসার বারান্দার ফুল ছিঁড়ে নিয়ে এসে মাথায় লাগিয়ে সঙ্গের মতো পুরো বাসায় ঘুরঘুর করবে। আর আমি দরজা খুলে ভিতরে ঢুকলে গলায় ঝুলে পড়বে, বকতেও পারি না, কারণ ওকে আমি বড্ড বেশি ভালোবাসি। ওর রূপে নয়, ওর স্বভাবে আমি মুগ্ধ। আর কি লাগে রূপ? আমি তো ওকে অপসরী চাইতেও সুন্দরী দেখি। যখন গোসল করে বের হয় ঠিক তখন, আবার যখন আচার চকলেট সারা মুখে লেপটিয়ে খিলখিল করে হাসে ঠিক তখন, আবার যখন রান্না করে টেবিলে এনে রাখে মুচকি এসে চেয়ে বলে রান্না কেমন হয়েছে ঠিক তখন। মোট কথা সারাক্ষণই ওকে আমার ভাল লাগে। অব্র ভাইয়াকে একটা থ্যাঙ্কস অবশ্যই দেব, সুয়াকে রিজেক্ট করে সাদা চামড়াকে বিয়ে করার জন্য। কারণ উনি ওকে ছাড়ার ফলেই তো আমি ওকে পেয়েছি। আমি যে সাদা চামড়ার পিছনে দৌড়াইনি। আর তাই আমি শ্যামবনের মেয়েটির মাঝে অনেক কিছু খুঁজে পাই, অ্যাজ লাইক মিস্ট্রি বক্স। একদিন এক বিষয় জানি ওর সম্পর্কে, তখন মুগ্ধ হয়ে হাসি। সামান্য 1 ডজন চুরি পেয়েও লাফিয়ে ওঠে সে। কয়েক মাস বাদেই গিয়ে নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসি।
7-8 দিন থাকাও হয়। মানে ছুটি পেলেই দুজনে এক দৌড়ে নারায়ণগঞ্জে চলে যায়। মা তো সোয়া বলতে পাগল। সোয়া একবার গেলে পরের বার খাগড়াছড়িতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। আমি আসার সময় আগে মা কাঁদতো, আর এখন সোয়া আমার সাথে চলে আসে বলে কাঁদে। মানে শ্যামবনের মেয়েদের মধ্যে একটা জাদু থাকে, তারা রূপ দিয়ে না পারলেও তাদের মনের সৌন্দর্যতা দিয়ে আপনাকে পাগল করেই ছাড়বে। আগে জানতাম কালো শ্যামলা মেয়েদের প্রশংসা খালি উপন্যাসের পাতায় পাতায় রচিত হয়, তবে এটা ভুল। পৃথিবীতে যত স্বামী আছেন যারা শ্যামবর্ণ বা কালো মেয়েকে বিয়ে করেছেন তাদের মধ্যে 91% কিন্তু আমার মতোই। স্ত্রীর মতো মনের ভিতরের সৌন্দর্যটা তারা দেখে আর মনে মনে বলে, ভাই আমি জিতছি। আমিও বলি আমি জিতছি। সবই তো পেলাম। ওদিকে ইতি আর রিয়ান ভালোই আছে, তবে মাঝে মাঝে শুনি সোয়াকে ফোন করে বলে রিয়ান ওকে এটা বলে খোঁচা দিয়েছে, ওটা বলে খোঁচা দিয়েছে। কিন্তু সোয়াকে কখনো বলতে দেখিনি, কারণ আমি ওকে খোঁচা দিই না, দিতে হয় না। সে নিজে সারাদিন এমন উদ্ভট কাজ করে আমাকে ব্যস্ত রাখে যে খোঁচা দেওয়ার সময় কই। আমার আবার এত সাহস নাই। সামান্য যদি বলি রান্না মোটামুটি, তো ডিনার জুটে না বলতে আমার জন্য রেডি করে রেখে দেয় টেবিলে, নিজে খাবে না, এই আর কি। তো সে না খেলে আমি কি করে খাই? তাই সহজ ভাষায় আমারও খাবার জোটে না সেদিন। এরকম বাচ্চামো সবার মধ্যে থাকে না, কোচিও তো উচিত থাকে, আর আমি পাইয়া গেলাম। এখন ঠেলা সামলাও আবার মুগ্ধতাও নাও দেখতে দেখতে এখন যে 3টা বছর কেটে গেছে বুঝতেই পারিনি। আজ আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে আমার বাচ্চা বউ। মা ডাক শুনবে আজ থেকে। 3টা বছর ধরে ওর থেকে আমি বাচ্চামোটা ছাড়িয়েছি, তবে কতটুকু পেরেছি জানি না। বাট এখন সে তার সন্তানকে সামলাতে পারবে। একটু ম্যাচুরিটি এসেছে তার মধ্যে, অ্যান্ড আই অ্যাম প্রাউড অফ ইট। আপনাদের সাথে এখন পরিচয় করে দেব আমার একমাত্র মেয়ে স্পর্শীর সাথে, সোয়ার মেয়ে স্পর্শী। আমার আর সোয়ার সম্পূর্ণ গল্পটা অনেক দিন ধরে তৈরি করলাম। আমার চোখে সোয়ার গল্প আর সোয়ার ডায়েরি থেকে আমার গল্প। নাম দিলাম একজোড়া চড়ুই, আমি আর সে মিলে। কারণ নুহাশপল্লীর গাছের সেই একজোড়া চড়ুই থেকেই আমাদের অনুভবতা প্রকাশিত হয়েছিল। থ্যাঙ্কস টু দেম। সোয়া তার জীবনে অবহেলা ছাড়া কিছুই পায়নি, অথচ আমি তাকে অবহেলা করার মতন কোনো অবজেক্ট খুঁজেই পাইনি। অন্তত এখনও না, কখনও না। ভালোবাসার মানুষের সব কিছু ভালো, তাই আগে মানুষকে ভালোবাসতে শিখুন, তারপর তার সব কিছু ভাল লাগবে। পারলে আপনার শত্রুকেও ভালোবাসুন, তার সব ভাল লাগবে আপনার কাছে। তারপর সে এসব দেখে টাসকি খেয়ে বলবে, এর সাথে শত্রুতা আমি করে কি লাভ? এ দেখি আমার দিকে লাভলি ফেস নিয়ে ড্যাব করে তাকাই আছে। হা হা হা। যাই হোক, এখন যখন আমি লিখতেছি তখন আমার কন্যা আমার গলায় ঝুলে ABCD পড়তেছে, আর তার মা দেওয়ালে অঙ্কন করতেছেন, মনে হয় কোনো গাছ আঁকতেছেন। চোখে চশমা, মাঝে মাঝে পিছন ফিরে আমাদের দিকে চেয়ে হাসতেছে। ও একটা কথা, তার এক হাতে তুলি আর আরেক হাতে চূড়াইকৃত আচার। আজ আবার বাসার মালিকের বয়সে চিল্লাচিল্লি করবে, আর আমার কন্যা কোমরে হাত দিয়ে বলবে, তো কিসে? তার মাকে কেউ কিছু বললে এটাই বলে, এমনকি আমিও কিছু বলতে পারি না, আমাকেও এটা বলে, তো কিসে? মানে সে বুঝাতে চাচ্ছে মা এমনটা করেছে তো কি হয়েছে, দরকার হলে আরও করবে। মা যেমন তেমনই তার মেয়ে। আমি তো মনে হয় নদীর জলে ভেসে এসেছি। যাচ্ছে দিন ভালোই, বিধাতা যাই করেন ভালোর জন্যই করেন। মিতুল আমার সাথে চিট না করলে আমি এমন সুখী পেতাম না হয়তো। সবাইকে ধন্যবাদ দিতে হয়। মাঝে মাঝে কেউ ছেড়ে যাওয়া মানে নতুন কিছুর আগমন বার্তা। আমার সাথেও সেটা হলো। রজনীগন্ধা চোরের সাথে বিয়ে। অবশ্য পরে জানতে পেরেছে সেদিন ছোঁয়া ফুলগুলো চুরি করেছিল ইতি। তাও চোর নিয়ে ঘটনা ঘটায় আজ ছোঁয়াকে বউ বানাতে তো পারলাম। আপনাদের বলছি, রূপকে নয় মনকে ভালোবাসুন। সংসারের রূপ আপনার কোনো কাজে আসবে না, তবে মন অগণিত কাজে আসবে। একটা সময় রূপ দেখতে দেখতে আপনার একঘেয়েমি এসে যাবে। যে সুন্দর মন রয়েছে সেটাতে একঘেয়েমিতা কখনোই আসবে না।
বরং মুগ্ধতা ক্রমশ বেড়েই যাবে। তফাৎটা যদি বুঝতে শেখেন তো ভাই আপনিও জিতেছেন। মন সুন্দর আলা সাদা চামড়ার মানুষও আছে, তাই গায়ের রং একপাশে রেখে মনটাকে প্রাধান্য দেবেন, তাহলেই জীবনটা সুন্দরতম হয়ে যাবে। সোয়া বলল আমাকে নিয়ে কিছু কথা। আমি প্রতিদিন ঘুম থেকে জলদি উঠে মুখ ধুয়ে এসে শ্রাবণের সামনে দাঁড়াতাম, যেন শ্রাবণ আমার ঘুম থেকে ওঠা তৈলাক্ত চেহারা দেখে কিছু বলার সুযোগ না পায়। তো একদিন ধরা খাইলাম। সেদিন আমার খুব জ্বর ছিল, সকালে উঠতে পারিনি। চোখ যখন খুললাম তখন সকাল 9টা বাজে। সে হাসি মুখে হাতে রুটি ভাজি নিয়ে এসে আমার পাশে রেখে গেল। তারপর একটা মগ আর রুমাল এনে আমার সারা মুখটা মুছিয়ে দিয়ে নিজের হাতে আমাকে খাইয়ে দিল। সে কি দেখলো না আমাকে কেমন বিশ্রী লাগছিল? দেখলো, মুছেও দিল, তবে তার এত দিকে মন নেই। তার মন আমাকে কি করে সে সুস্থ করে তুলবে? আমার শরীর খারাপ এই দিকটার দিকেই সে নজর রেখেছিল। এর বাইরে আমাকে কেমন লাগছিল এটা তার কাছে ফ্যাক্ট ছিল না। এর বাইরেও একদিন আমাকে সে সকালবেলা উঠে মুখ ধুতে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেছিল। জিজ্ঞেস করে আমি বাধ্য হয়ে তাকে সত্যিটা বললাম। তারপর থেকে সে রাতে শোয়ার সময় আমার হাতটা তার হাতের সাথে বেঁধে ঘুমাতো। আমি বাঁধনটা খুলতে নিলে সে জেগে যেত ঘুম থেকে। এমন করে 1 মাস কাটিয়েছে। পরে আমি বুঝলাম এরে রূপের দোহাই দেওয়া ইম্পসিবল। এ শুধু আমাকেই ভালোবাসে। আমি বিশ্রী লাগিয়ে কিংবা সুন্দরী তাতে ওর কিছু যায় আসে না। সেদিন এটা বুঝতে পারলাম। সেদিন থেকে সে রাতে হাতের বাঁধন লাগিয়ে দিত না। মানুষের চাকরির ধরন নির্দেশ করে না সে কেমন মানুষ বা তার যোগ্যতা কত দূর। একজন কারখানার শ্রমিকও সেই চিন্তাধারা রাখতে পারে যেমনটা একজন বিশেষ ক্যাডার ভাবে। তফাৎ হলো লেভেলের। এই তফাৎটা আপনি বের করবেন না। সবার আগে মনটা দেখবেন, তারপর বাকি সব দেখবেন। ভালো চাকরি শ্রাবণও করতো। তার বউকে নিজের কামাইতে খাওয়ার যোগ্যতা সে রাখে। রইল কথা বিশেষ ক্যাডারে, সেও সুখে রাখবে। তাই বলে এই নয় যে একজনের যোগ্যতা দেখতে পেয়ে আপনি আরেকজনের যোগ্যতাটাকে নিচু চোখে দেখতে পারেন না। যারা মানুষের মন দেখে, তারা যোগ্যতা জাজ করে, তারাই জীবনে সুখে থাকতে পারে। এটাই নোট করে রাখবেন। সমাপ্ত। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর 2টা আনতা পুরা বিল উঠে আনছো কেন? আর এই বিলের শাপলা নাকি শরৎকাল থেকে শীতকাল পর্যন্ত সময়ে ফোটে, অন্য সিজনে ফোটে না। তো আমি আর পাবো না, তাই সব তুলে আনছি। আর লোকটার জন্য মায়া হলো, তাই 5টা রেখে চলে আসছি। কি কত টাকা ছিল ওখানে? 500। পুরো শাপলার দাম আজ পর্যন্ত যতগুলো চুরি করেছিলাম। এটা ভালো করেছো, আই লাইক ইট। সাজেক যাওয়ার প্ল্যান ক্যান্সেল হলো, কারণ হচ্ছে সোয়া চায় আগে সে খাগড়াছড়িতে তার জামাইয়ের বাসায় যাবে। বউ হয়ে সংসার করবে কদিন। বিয়ের পর কেমন যেন ফিল্মি টাইপ হয়ে গেছে মেয়েটা, বুঝতে পারি না আমি। এই তো সোফায় বসে আছি সেই কখন থেকে, আর উনি ঢং করে কোমর দুলিয়ে রান্না করে কি উদ্ভট রান্না করেই যাচ্ছে। আমাকে বসিয়ে রেখেছে। রান্নাঘরে যাওয়া নাকি নিষেধ। 1 ঘন্টা ধরে আমার রান্নাঘরকে উল্টায় পাল্টায় হাতে একটা চকলেট কেক নিয়ে বের হয়েছেন উনি। সারা গায়ে গালে চকলেট লেপ্টে নিয়ে।